students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা ইউলিসিস কবিতাটা শুরু করেছি, অর্থাৎ ইউলিসিস কবিতার কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আমরা অলরেডি করেছি, যেখানে কবিতাটা কোথা থেকে কবে লেখা হয়েছে বা তার বেসিক যে প্যাটার্ন সেগুলো সম্বন্ধে আমরা অলরেডি ডিসকাস করেছি। আজকে থেকে আমরা একবারে টেক্সটে ঢুকে পড়ছি, লাইন বাই লাইন আমরা টেক্সট ডিসকাস করব। এই কবিতাটাও কিন্তু নেহাত খুব একটা ছোট কবিতা নয়, তার জন্য আমরা এই কবিতাটা যেভাবে পড়বো যে আমরা প্রত্যেকটা 5 লাইন, যেটা অ্যাকচুয়ালি দেখো কবিতাটা কিন্তু কোথাও সেই অর্থে স্ট্যান্জা ওয়াইজ ডিভাইড করে দেওয়া নেই, কিন্তু যখন আমরা পড়ি এটা ক্রিটিক্সরাও বলছেন যে মোটামুটি 5টা করে লাইন মেসেজকে ক্যারি ফরওয়ার্ড করছে, যেটা টেনিসন আমাদের বলতে চাইছেন। তো আমরা 5টা করে লাইন শুধু টেক্সচুয়াল অ্যানালাইসিস করব না, এই কবিতাটা টেক্সচুয়ালি অ্যানালাইসিস করতে করতে একেবারে ওই পার্টিকুলার পোর্শনটাতে যে ফিগার অফ স্পিচগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখে নেব। তাহলে চলো শুরু করি আজকের ডিসকাশন। আমরা একদম প্রথমেই টেক্সটটা শুরু করার আগে আমি তোমাদেরকে 2-3টে কথা একটু বলে নিতে চাই, যেটা ইউলিসিস পড়ার জন্য ভীষণ জরুরি। দেখো, আমি আগের ক্লাসেই তোমাদের বলেছি যে ইউলিসিস কিন্তু আলটিমেটলি দ্য গ্রিক ভার্সন অফ ওডিসি। ওডিসিয়াসের গ্রিক ভার্সন হচ্ছে ইউলিসিস। যখন আমরা দুটো টেক্সট পাচ্ছি, দুটো বড় এপিক পাচ্ছি, একটা পাচ্ছি ওডিসি, হোমারের ওডিসি, আর সেকেন্ডটা পাচ্ছি হোমারের ইলিয়াড। এই দুটো গ্রেট এপিক আমরা পাই। হোয়াট ইজ দ্য ডিটেলিং অ্যাবাউট দ্যাট? এই যে ওডিসি যেটা, সেটাতে আমরা পাই, আমরা সেটা পড়লে পাবো একেবারেই ট্রোজান ওয়ারের ডিটেলস, অর্থাৎ সেই ট্রোজান ওয়ারে ওডিসিউস কিভাবে সেই ট্রোজান ওয়ারকে কিভাবে কন্ডাক্ট করেন, কিভাবে কি হয়, তার রেজাল্ট কি, তার আউটকাম কি, সেই সবটা। আর আমরা পরবর্তী এপিক অর্থাৎ আমাদের যে সেকেন্ড এপিক, সেটাতে আমরা কি পাচ্ছি, অর্থাৎ ইলিয়াডে আমরা কি পাচ্ছি? আমরা ইলিয়াডে পাচ্ছি যে ওডিসিউস যখন তার সমস্ত ফলোয়ার্সদের নিয়ে দীর্ঘ 10 বছরের ট্রোজান ওয়ার কমপ্লিট করে দেশে ফিরছেন, যেহেতু they were explorer, they love to roam in various new places, তারা নলেজ গ্যাদার করতে পছন্দ করতেন, তারা নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করতেন, তাই দীর্ঘ লং 10 ইয়ার্স ধরে তারা বিভিন্ন জায়গা কিন্তু এক্সপ্লোর করতে করতে তবেই তাদের হোমল্যান্ড সেখানে ফেরত আসছেন। এবং এই যে টোটাল জার্নিটা, সেইটা আমরা পাই কিন্তু ইলিয়াডে। তাহলে ওডিসি, ইলিয়াড, ওডিসির এই যে ব্যাপারটা হয়ে গেল, এটা বলার এটাই উদ্দেশ্য যে আমরা এখানে যে ইউলিসিসকে পাচ্ছি, সেই ইউলিসিস এক দীর্ঘ 10 বছরের টানা যুদ্ধ, ট্রোজান ওয়ার, এবং তারপর 10 ইয়ার্স এক্সপ্লোরেশনের পর তিনি ফিরছেন ইথাকাতে। এই কনটেক্সটে কবিতাটা শুরু হচ্ছে। বলছি, লিটল প্রফিটস that an ideal king by this still hearth among these barren crags matched with an aged wife. I met and dole unequal laws unto a savage race that hoard and sleep and feed and know not me. আমাদের বুঝতে হবে যে কবিতাটা কিন্তু টেনিসনের লেখা। আমরা এখানে যে সিনারিও পাচ্ছি সেটা ইউলিসিসের টাইমে হলেও যে লিটারারি পিস, যে গ্রেট মাস্টার ওয়ার্কটা আমরা পড়ছি, দিস ইজ আলটিমেটলি দ্য চাইল্ড অফ ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের মানুষের মধ্যেও কিন্তু একটা টেনশন, একটা প্রোনিং টু দ্য ইন্ডাস্ট্রিয়ালিজম, এই জিনিসগুলো কিন্তু কাজ করতো। টেক্সটে ফেরত আসি। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। ইট লিটল প্রফিটস, এখানে ইউলিসিস যখন ফেরত এলেন তখন তিনি বৃদ্ধ, এবং বলছে ইট লিটল প্রফিটস, অর্থাৎ দিস ইজ নট সো ফ্রুটফুল, এটা এমন কিছুই
ফ্রুটফুল নয়, দ্যাট আল আইডিয়াল কিং। আইডিয়াল কিং মানে এখানে ইউলিসিস নিজেকেই রেফার করছেন। আইডিয়াল কিং বলতে তিনি ইউলিসিস নিজেই নিজেকে রেফার করছেন যে আইডিয়াল কিং বাই দি স্টিল হার্থ। এখানে এই আইডিয়াল কিং বলতে he finds himself of not much use while living a dull, a day-to-day, do-for-nothing life in Ithaca. তিনি explorer, তার লাইফ ফুল অফ ভাইটালিটি, ফুল অফ অ্যাক্টিভিটি, কিন্তু এই ইথাকাতে ফেরত আসার পর তিনি বলছেন যে এটা মোটেই কিছু, ইট ইজ অফ নো ইউজ, অফ নো গুড, যে একজন আইডিয়াল কিং যার কোনো অ্যাক্টিভিটিস নেই। কারণ আমরা জানি ইউলিসিসের নামটা ইটসেলফ, দ্য নেম হ্যাজ বিকাম সিনোনিমাস উইথ ইনকুইজিটিভ নলেজ, কারেজ, intelligence, undaunted spirit. But now he finds himself of not much use while living a dull life in Ithaca. তার জন্যই he calls himself an ideal king. যে গ্রিক হিরো, নোটেবল গ্রিক হিরো যে ট্রোজান ওয়ার করে এসছে, সে কিন্তু কখনোই একটা কমফর্টেবল peaceful life without undertaking any voyage in the pursuance of more knowledge, এই ধরনের লাইফ কিন্তু কাটাতে পারেন না, because he is by nature adventurous. By the still hearth, still মানে calm, quiet, তার মানে still মানে not eventful মানে not active, যেটার মধ্যে আমরা অ্যাক্টিভিটি পাচ্ছি না। স্টিল হার্থ, হার্থ মানে হচ্ছে ফ্লোর অফ আ ফায়ার প্লেস। আমরা জানি শীত প্রধান দেশের সমস্ত বাড়িতেই ফায়ার প্লেস থাকে। এখানে ফায়ার প্লেস ইটসেলফ এখানে সাজেস্ট করছে যে এটা সিম্বল হিসাবে কাজ করছে দ্য ডোমেস্টিক লাইফ অফ হিউম্যান বিইং এবং ইন্ডিকেটিভ অফ ফ্যামিলি লাভ। কিন্তু সেটা কেমন, সেটা ইনঅ্যাক্টিভ, স্টিল। তার মানে দেখো দুটো জিনিস বোঝাচ্ছে। বাই দি স্টিল হার্থ তার মানে তার যে প্যাশন ছিল তার ফ্যামিলির প্রতি, সেটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে। কেন? বিকজ তিনি লং 20 years আগে এই লাইভলিহুড, এই ডোমেস্টিক লাইফ, তার ওয়াইফকে, তার সন্তানকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, ব্যারেন মানে নট গ্রোয়িং এনিথিং, মানে আনপ্রোডাক্টিভ, ব্যারেন। আর ক্র্যাগস মানে হচ্ছে রকি আইল্যান্ড অফ ইথাকা। এই ইথাকান মানে কি বলবো, ইথাকান আইল্যান্ডকে বোঝানো হচ্ছে, ইথাকান আইল্যান্ডকে বোঝানো হচ্ছে। তাহলে একটু ভালো করে ফোকাস করলে তোমরা দেখতে পাবে প্রথম তিনটে লাইনেই বলে দিলেন যে এটা কোনো ফ্রুটফুল নয়, প্রফিটফুল নয়। এই হার্থটা কেমন, যেটা স্টিল, ইনঅ্যাক্টিভিটি, লাইফের প্যাশন নেই। এবং ক্র্যাগস গুলো কেমন, ইথাকান আইল্যান্ড গুলো সব ব্যারেন হয়ে আছে, আনপ্রোডাক্টিভ। ইট অলসো, ক্রিটিক্সরা বলছেন, ইট অলসো সিগনিফাইজ, ইট অলসো সিম্বলাইজেস দ্য ওন লাইফ অফ ইউলিসিস। কারণ সময়ে সময়ে তার লাইফের প্যাশনটা তিনি হারিয়েছেন। বয়সের জন্য, এজ একটা ফ্যাক্টর, তিনি বৃদ্ধ হয়েছেন, তার লাইফের যে প্যাশন একেবারেই এখানে একটা আন্ডার লেভেল সেক্সুয়ালিটিকে রেফার করা হচ্ছে। কারণ তার পরের লাইনেই বলা হচ্ছে, দেখো, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, ওয়াইফকেও এজেড বলা হলো। ম্যাচড উইথ মানে ম্যারেড টু, অ্যান্ড কি বলবো, যে ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। এখানে এজেড ওয়াইফ বলতে পেনিলোপিকে বোঝানো হচ্ছে, ওয়াইফ অফ ইউলিসিস। কারণ দেখো 20 বছরে যদি তার জীবনটা 20 বছর এগিয়ে থাকে, তাহলে তার ওয়াইফ, সেও কিন্তু 20 বছর বৃদ্ধ হয়েছে। এবং এই যে পেনিলোপি, এ কিন্তু সেও ভীষণ রকম বিউটিফুল ছিল, ভীষণ রকম সুন্দর ছিল। সি ওয়াজ দ্য কাজিন সিস্টার অফ ডায়ানা। তো বলছে ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, মানে সবটাই দেখো আনপ্রোডাক্টিভিটি, ইনঅ্যাক্টিভিটিকে রেফার করছে। আই মেট অ্যান্ড ডোল,
মেট অ্যান্ড ডোল। আলাদা করে করে যদি আমরা মেট অ্যান্ড ডোলের মিনিং করি, সেক্ষেত্রে মেট মানে হয় কিন্তু মেজার, আর ডোল মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, মেজার অ্যান্ড ডিস্ট্রিবিউট। কিন্তু মেট অ্যান্ড ডোল শব্দটা পুরো একসাথে নিলে এর অর্থ হয় অ্যাডমিনিস্টার, তাই এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। I administer unequal laws unto a savage race. A man like Ulysses cannot appreciate such monotonous domestic life. কারণ he has roamed a lot. এই যে the term, এই যে met and dole, it pertains to the derogatory connotation. একদম ডোমেস্টিসিটিকে খুব ট্রিভিয়াল করে দেখানো হচ্ছে। আর আনইকুয়াল লজ মানে ইমপারফেক্ট, আনজাস্ট। এখানে দেখো একটা কোথাও কলোনিয়ালিজমেরও রেফারেন্স আসছে, যে সে একজন আইডিয়াল কিং হিসাবে সবটা চাইছে তার আন্ডার কন্ট্রোলড রাখতে, যেটা হচ্ছে না। এই আনইকুয়াল লজ বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে এই যে তার আগে এই যে স্যাভেজ রেস বলতে কিন্তু দ্য পিপল অফ ইথাকা, ইথাকানদেরকে বোঝানো হচ্ছে। ইথাকান তারা কেমন? তারা স্যাভেজ রেস, বিকজ দে আর আনসিভিলাইজড, দে আর আনএডুকেটেড, আনকালচার্ড। তারা কোনো কিছু বাইরের জগৎ সম্বন্ধে জানে না। আমি কি করছি? অ্যাডমিনিস্টার করছি আনইকুয়াল লজ, যেটা ইকুয়াল নয়। অর্থাৎ ইউলিসিস হিয়ার স্পিক্স অফ হিজ পেটি ডিউটিজ স্কর্নফুলি, একদম স্কর্নফুল, সে ভীষণ ইরিটেটেড, ডিস্টার্বড, এবং আনইকুয়াল ট্রিটমেন্ট অফ দ্য কাউন্ট অফ ল, সেটার ওপরও একটা ইঙ্গিত। এই স্যাভেজ রেসের ডেসক্রিপশনটা কিরকম? দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। এই আনসিভিলাইজড, আনকালচার্ড পিপল অর দ্য আইল্যান্ডার্স অফ ইথাকা, Ulysses is actually scorning for the people. এবং তাদেরকে স্যাভেজ কেন বলছে? বিকজ দে ডু নট লিভ অ্যাকর্ডিং টু দ্য লজ অফ জাস্টিস, যেটা প্রত্যেকটা মানুষকে ইকুয়াল করে। তারা এগুলোকে পাত্তাই দেয় না। তারা শুধু কি করে? তারা the islanders of Ithaca think that life only consists in collecting and amazing money and goods, in eating and sleeping after that. অর্থাৎ তারা হোর্ড করা মানে কালেক্ট করা, collect their livelihoods, and sleep তারা ঘুমোয়, and feed তারা খায়, তারা খায় দায় ঘুমোয়। অর্থাৎ here we find a picturesque description of the islanders of Ithaca. এবং দেখো এই ডেসক্রিপশনটার মধ্যে ভীষণ রকম একটা কন্টেন্ট, একটা বিটার স্কর্ন লুকিয়ে রয়েছে, এবং হার্ড মনোসিলেবল ব্যবহার করা হচ্ছে। দেখো, হোর্ড, স্লিপ, ফিড। একদম হার্ড সেলফ কন্টেন্ট ইন্ডিভিজুয়াল হিসাবে ইউলিসিসকে রিপ্রেজেন্ট করছে। এবং they know not me, they do not value me. ইউলিসিস যে এত বড় একজন মানুষ, যার লাইফটা ফুল অফ অ্যাডভেঞ্চার্স, the islanders of Ithaca are so savage and uncivilized that they are utterly ignorant of the adventurous spirits, the temperament, the virtues, capacities, such potentialities of Ulysses. তাদের ইভেন এতটুকু ইচ্ছাও নেই to gauge the greatness and remarkable deeds. এই যে একটা নন রেকগনাইজেশন of his capabilities, এটাই, এই this particular attitude of the Ithacans leads him to look upon his people contemptuously and scornfully. অর্থাৎ তিনি তার পিপলদেরকে জাস্ট মানে স্কর্নফুলি ট্রিট করছেন।
So sum up করার জন্য বলতে পারি যে in these lines Ulysses expresses his dissatisfaction with being a king who is no longer active and engaged in the world. He finds a little value in ruling a kingdom and living a just peaceful comfortable life. And the very mention of still heart, the barren crags, it represents the lack of excitement, the lack of adventure in his current life. And Ulysses also tries to highlight the frustration of his frustration with his domestic life, and particularly he is very much more particular about his aged wife. Rather, he feels constrained by his responsibilities as a ruler, and he considers his people to be uncivilized or savage. কারণ তিনি নিজে একজন এক্সপ্লোরার, তিনি এক্সপ্লোর করতে ভালোবাসেন, তিনি নলেজ গেইন করতে ভালোবাসেন, তার নিজের মধ্যে রয়েছে আনডন্টেড স্পিরিট। So that's all about the first 5 lines. প্রথম 5 লাইনের ইনার মিনিং এতটাই। এবার আমরা খুব চট করে দেখে নেব এই প্রথম 5টা লাইনে আমরা কি কি ফিগার অফ স্পিচ পেয়ে যাচ্ছি। ভীষণ ইন্টারেস্টিং। আমি কবিতাটা যেহেতু বড়, আমি এভাবে বলতে বলতে যাব, তোমাদের সুবিধা হবে। দেখো একদম প্রথম লাইনে just a second, একদম প্রথম লাইন, it little profits that an ideal king. The line is incomplete. সেন্সটা কমপ্লিট হলো না, হঠাৎ একটা ব্রেক। আমরা যখন এরকম কোনো সাডেন ব্রেক পাই আমরা তখন তাকে বলি এনজ্যামমেন্ট। ফিগার অফ স্পিচের ভাষায় আমরা তাকে বলি এনজ্যামমেন্ট। তাহলে আমরা প্রথম যে ফিগার অফ স্পিচটা পেলাম সেটা হলো এনজ্যামমেন্ট, অর্থাৎ প্রথম লাইনটাতেই আমরা পেয়ে গেলাম এনজ্যামমেন্ট, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং। এবার আমি এই প্রথম লাইনেই জাস্ট এতটুকু অংশে তোমাদের ফোকাস করতে বলবো, অ্যান আইডিয়াল কিং। এই অ্যান আইডিয়াল কিং, শুধু এই জায়গাটায় আমরা আরেকটা ফিগার অফ স্পিচ পাচ্ছি যেটা আমাদের সেকেন্ড ফিগার অফ স্পিচ। এই পুরো লাইনটা এনজ্যামমেন্ট, শুধু এই অ্যান আইডিয়াল কিং, এটা কিন্তু ফিগার অফ স্পিচ অ্যালিউশনের এক্সাম্পল। অ্যালিউশন মানে যখন আমরা কোনো কিছুকে রেফার করে বলি। এখানে অ্যান আইডিয়াল কিং বলতে কিন্তু ইউলিসিসকেই রেফার করা হচ্ছে। তাহলে যেহেতু ইউলিসিস একজন ক্যারেক্টার যাকে আমরা রেফার করতে পারি, তার জন্য এখানে ইউলিসিসের নাম অ্যান আইডিয়াল কিং বলে যাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা হয়ে যাচ্ছে অ্যালিউশনের এক্সাম্পল। এরপর আমরা দেখব পরের ফিগার অফ স্পিচ, সেটা আমরা পেয়ে যাচ্ছি এখানে স্টিল হার্ট। এই স্টিল হার্টটা একটা সিম্বল হিসেবে ব্যবহার হয়েছে, ইউজ অফ সিম্বলিজম আমরা বলতে পারি। সিম্বল অফ দি ডোমেস্টিক লাইফ, ডে টু ডে লাইফ, রেগুলার লাইফ, যাই বলা হোক না কেন। আবার এই স্টিল হার্টটাই এক্স্যাক্টলি এই পার্টিকুলার ফ্রেজটা আরেকটা ফিগার অফ স্পিচের এক্সাম্পল, সেটা হচ্ছে মেটোনিমি। এটা একটা গ্রেট এক্সাম্পল অফ মেটোনিমি। কেন মেটোনিমি, কি অর্থে এখানে মেটোনিমি হচ্ছে? একদম ক্লাসিক এক্সাম্পল অফ মেটোনিমি, কারণ এখানে মেটোনিমি কি করে? মেটোনিমি হচ্ছে দ্য সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড। এখানে হার্ট স্ট্যান্ড ফর ইউলিসিসেস ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিক লাইফ, তার জন্যই এটা হয়ে গেল এক্সাম্পল অফ মেটোনিমি। এরপরে আমরা যে ফিগার অফ স্পিচটা পাচ্ছি সেটা পাচ্ছি এই শব্দটায় ব্যারেন ক্র্যাগস। এই ব্যারেন ক্র্যাগসটা আবার এক্সাম্পল অফ সিনেকডকি। সিনেকডকি অর্থাৎ পার্ট ফর হোল। এখানে কিভাবে পার্ট ফর হোল? ব্যারেন ক্র্যাগস বলতে শুধু ওই অংশটুকু নয়,
ওই আনপ্রোডাক্টিভ ল্যান্ড নয়, এখানে ব্যারেন ক্র্যাগস বোঝাচ্ছে পুরো ইথাকান আইল্যান্ডটাকেই। তাহলে পার্ট ব্যবহার হয়েছে হোলকে মিন করার জন্য। তাহলে অবভিয়াসলি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিনেকডকি। এর পরের ফিগার অফ স্পিচ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আই মেট অ্যান্ড ডোল। মেট অ্যান্ড ডোল এটা হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ মেটাফর। এখানে আমরা একটা ইমপ্লয়েড কম্পারিজন দেখতে পাচ্ছি, মেটাফর অফ ডে টু ডে ডালনেস। মেট অ্যান্ড ডোল, এটা মেট অ্যান্ড ডোলটা ডে টু ডে বোরিং লাইফ, ডালনেস অফ লাইফকে রেফার করা হয়েছে। সো মেট অ্যান্ড ডোল ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। এরপর পরের লাইনটা একদম মানে 5 নম্বর লাইনে যে লাইনটা, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। এখানে আমরা দুটো ফিগার অফ পাচ্ছি এই সেম লাইনে। আমরা এখানে দুটো ফিগার অফ স্পিচ পাচ্ছি। প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স ভালো করে দেখো যে অ্যাক্টিভিটিগুলোর কথা বলা হলো, অর্থাৎ হোড, কালেক্ট, স্লিপ, ফিড অ্যান্ড নো নট মি। একটা রাইজিং না হয়ে ডিক্লাইনিং একটা অ্যাকশনের ডিক্লাইনিং হলো, ইম্পর্টেন্সটা কমলো, তার জন্য এই লাইনটা একটা গ্রেট এক্সাম্পল অফ অ্যান্টি ক্লাইম্যাক্স। আবার এই সেম লাইনটাই অলসো এক্সাম্পল অফ পলিসিনডেন্টন। পলিসিনডেটন, ভেরি সরি আমি ডেন্টন বলে ফেলেছি, জাস্ট ভেরি সরি। পলিসিনডেটন, পলিসিনডেটন, TON। আচ্ছা একটু কারেকশন করে লিখে দিই। আমরা এই লাইনটায় পাচ্ছি দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। আমি এখান থেকে বললাম আমরা দুটো ফিগার অফ স্পিচ পাচ্ছি। প্রথমটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি কি, প্রথমটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। এখন আমরা ডিসকাস করছি পলিসিনডেটন। পলিসিনডেটন, পলিসিনডেটন। পলিসিনডেটন কোন ফিগার অফ স্পিচ? যেখানে রিপিটেশন অফ কনজাংশন হয়। ভালো করে ফোকাস করো, এই অ্যান্ডটাকে ইন্টেনশনালি এমফাসাইজ করার জন্য বারবার ব্যবহার করা হয়েছে, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। তাহলে রিপিটিশন অফ অ্যান্ড অর্থাৎ রিপিটিশন অফ এনি কনজাংশন যখন হয় তখন সেই ফিগার অফ স্পিচকে আমরা বলি পলিসিনডেটন। তাহলে এই প্রথম 5 লাইনে আমরা কি কি ফিগার অফ স্পিচ পেলাম একবার সাম আপ করে নিই। প্রথম পেয়েছি এনজামমেন্ট, একদম প্রথম লাইনে। তারপর আইডিয়াল কিং, এই শব্দটাতে পেয়ে গেছি অ্যালিউশন। পেয়েছি স্টিল হার্থ শব্দটা, যেটা একাধারে একটা সিম্বলের এক্সাম্পল, সাথে সাথে সেটা মেটোনিমি হিসেবে কাজ হয়েছে। তারপর ফিগার অফ স্পিচ পেয়েছি আমরা ব্যারেন ক্র্যাগসে, যেটা এক্সাম্পল অফ সিনেকডকি, পার্ট ফর হোল। তারপরের ফিগার অফ স্পিচ আমরা পেয়েছি মেট অ্যান্ড ডোল। মেট অ্যান্ড ডোল হচ্ছে মেটাফর, যেটা রেফার করছে ডে টু ডে ডালনেস, বোরিংনেস অফ লাইফ। তারপর আমরা একদম 5 নম্বর লাইনে দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, এই লাইনে পেয়ে গেছি দুটো ফিগার অফ স্পিচ। প্রথমটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স এবং দ্বিতীয় ফিগার অফ স্পিচটা হচ্ছে পলিসিনডেটন। So that's all about the first 5 line of the text Ulysses. কবিতাটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কবিতা। আমরা এরকম ভাবেই 5টা লাইন করে পড়তে পড়তে কবিতাটা কমপ্লিট করব, বিকজ কবিতাটার প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো কবিতাটা পড়ার সাথে সাথে আমাদেরকে জানতে হচ্ছে, এবং প্রচুর ফিগার অফ স্পিচ রয়েছে যেটা একই সাথে আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার সাথে সাথে সেই ফিগার অফ স্পিচগুলো দেখতে দেখতে এগোতে থাকবো। So that's all about today's class. ধন্যবাদ সবাইকে তোমরা আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। হালদার একাডেমির তরফ থেকে এরকম আরো ইম্পর্টেন্ট প্রচুর ক্লাস তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। প্রচুর মক টেস্ট তোমরা পাবে সেখানে। এবং এই যে টেনিসনের যে এই ইউলিসিস, এই কবিতাটা কিন্তু আমরা এই স্ট্র্যাটেজি মেনটেন করেই এগোতে থাকবো।
না হলে কবিতাটা আমাদের জন্য অনেকটা কমপ্লিকেটেড হতে পারত। So that's all about today's class. Thank you everyone. Thank you very much for being with Haldar E Academy.